মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 375 রয়েছে অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয় এইচএস। এই স্কুলটির যে সিন, আনসিন এবং গ্রামার পার্টটি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে। তো সেকশন এ তে প্রথমে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং রয়েছে দি ক্যাট থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে, বাই নেচার এ ক্যাট ইজ ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন বি, ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ এখানে যেটুকু সিনটা তোলা রয়েছে এবং এখানের যে অপশনগুলো রয়েছে সেখান থেকে অপশন বি করা যাবে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। ক্যাটস আর মোর ফন্ড অফ ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন এ, দেয়ার হোম। হোয়েন এ ফ্যামিলি মুভস এ ক্যাট, এরপরে ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন এ, স্টেজ উইথাউট দেম। বলছে একটা ফ্যামিলি যখন চলে যায়, অন্যত্র চলে যায়, এই বিড়ালটা কিন্তু তাদেরকে ছাড়াই সে হচ্ছে থেকে যায় সেই বাড়িটাতে। এরপরে ইন হিজ কান্ট্রি এ ক্যাট ইজ ওয়েল অ্যাওয়ার অফ এভরি, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে অপশন সি, ল্যান্ডমার্ক। সে যেখানে থাকে তার যে ল্যান্ডমার্ক, কোথায় কি রয়েছে সে সমস্ত কিছু ঠিকঠাকভাবে জানে। ক্যাটস গো টু দি সাবারবান ব্যাকইয়ার্ড ফর ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি, স্পোর্ট। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে দি ক্যাট উড হ্যাভ টু নো, এরপরে ড্যাশ রয়েছে, ইফ হি ওয়াজ ড্রাইভেন আউট ইনটু এ নিউ প্লেস। তো বিড়ালকে শিখতে হয়, কোন জিনিসটা শিখতে হয়, যখন তাকে হচ্ছে ওই জায়গা থেকে একটা নতুন জায়গাতে নিয়ে যাওয়া হয়। অ্যান্সারটা হবে এই এ নিউ জিওগ্রাফি, একটা নতুন ভৌগোলিক পরিবেশ বা ভৌগোলিক একটা দিক তাকে হচ্ছে শিখতে হয়। এরপরে দি ক্যাট উইল গিভ দি টেনেন্টস, এরপরে ড্যাশ রয়েছে। বলছে বিড়ালটি ভাড়াটিয়াদেরকে দেবে। অ্যান্সারটা হবে এখান থেকে দি প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে। এই লাইনটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ, অর্থাৎ ঘৃণা ভরে এটা বলা হয়। কি বলা হয়? অ্যান্সারটা এখান থেকে হবে রিপ্রোচের পর থেকে এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর। এরপরে এই যে নটটা রয়েছে এটা কিন্তু টেক্সটে নেই, এটা হচ্ছে মিসপ্রিন্টিং হয়েছে। তো অ্যান্সারটা হবে এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দি পিপল ইন ইট। তো এই বাড়িতে যে সমস্ত মানুষেরা থাকে তাদের থেকে সে বাড়িটাকে বেশি পছন্দ করে বা ভালোবাসে। এরপরে সিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে হোয়াট ইজ দি পয়েন্ট অফ কম্প্যারিজন অফ এ ক্যাট টু কিং আর্থার্স নাইটস। তো কিং আর্থারের যে সেনাবাহিনী তাদের সঙ্গে এই বিড়ালের যে কম্প্যারিজনটা করা হয়েছে, যেখানে সেই পয়েন্টটা উল্লেখ করতে বলা হচ্ছে। তো আমরা লিখবো অ্যাকর্ডিং টু অথার, বা অ্যাকর্ডিং টু এর পরে একটা দি দিলেও ভালো হয়। অ্যাকর্ডিং টু দি অথার, এরপরে কমা দিয়ে লিখবো। এরপরে লিখবো এই দে থেকে। তো এই যে দে, এটা হচ্ছে বিড়ালদের কথা বলা হচ্ছে, তো এই দে জায়গায় দি ক্যাটস কথাটা লিখবো। তাহলে দি ক্যাটস, এরপরে লিখবো হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। এই লাইনটা লিখে দেবো, তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াই ডাজ নট এ ক্যাট লাইক টু লিভ হিজ কান্ট্রি। তো একটি বিড়াল সে তার যে নিজের যে জায়গা, কান্ট্রি, সেটাকে ত্যাগ করতে চায় না কেন? অ্যান্সারটা আমরা এই ন্যাচারালি থেকে লিখে দেবো। ন্যাচারালি দি ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, দি ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক। এবং এর পরের লাইনটা লিখলেও ভালো হয়, এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। এতটা পর্যন্ত লিখে দেবো, তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপর পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে ফিবল থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি স্কুইরেল ইজ ভেরি, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে এখানে অপশন বি, এনার্জেটিক। এরপরে রয়েছে দি স্কুইরেল ট্র্যাক ইজ ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন সি, বিউটিফুল, অর্থাৎ সুন্দর স্কুইরেল ট্র্যাকটা। এরপরে ইউ আর ডাউটলেস ভেরি বিগ হেয়ার দি বান ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি, সার্টেন, সে নিশ্চিত। তাই জন্য বলেছে এই যে ডাউটলেস কথাটা রয়েছে। এরপরে লুকিং অ্যাট হিজ ওন সাইজ দি স্কুইরেল ওয়াজ নট, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হচ্ছে অপশন এ, অ্যাসেমড, অর্থাৎ সে লজ্জিত নয় নিজের সাইজটাকে নিয়ে। এরপরে রয়েছে বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে। প্রথমে রয়েছে অ্যাকর্ডিং টু স্কুইরেল টু হোল্ড ওয়ানস পজিশন ইন নেচার ইজ ডিসগ্রেসফুল।
স্কুইরেলের মতে প্রকৃতিতে একজনের নিজের যে জায়গা অধিগ্রহণ সেটা হচ্ছে লজ্জাকর ব্যাপার, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এই দুটো লাইন সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে রয়েছে 2 দাগে, দি স্কুইরেল হ্যাড নো ডাউট অ্যাবাউট দি মাউন্টেন্স সাইজ। তো মাউন্টেন বা পর্বতমালার যে সাইজ সেটা সম্পর্কে স্কুইরেলের কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে ইউ আর ডাউটলেসলি ভেরি বিগ, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই। One of the India's greatest athletes, Milkha Singh, has died from COVID-related complications, age 91. ভারতবর্ষের যে মহান ক্রীড়াবিদ তাদের মধ্যে অন্যতম মিলখা সিং, তিনি মারা গিয়েছিলেন কোভিড সম্পর্কিত জটিলতায় 91 বছর বয়সে। পপুলারলি নোন অ্যাজ দি ফ্লাইং শিখ, যাকে প্রচলিতভাবে জানা যায় ফ্লাইং শিখ নামে, সিং ওন 4 এশিয়ান গোল্ড মেডেলস, 4টি এশিয়ান গোল্ড মেডেলস তিনি জিতেছিলেন, অ্যান্ড ফিনিশড 4th, এবং 4র্থ স্থানে তিনি শেষ করেছিলেন ইন দি 400 মিটার ফাইনাল অ্যাট দি 1960 রোম অলিম্পিক্স, অর্থাৎ 1960-এর যে রোম অলিম্পিক্স সেখানে 400 মিটার দৌড়ের ফাইনালে 4র্থ স্থানে শেষ করেছিলেন। In 2013, his story was turned into the Bollywood film Bhag Milkha Bhag, Run Milkha Run. তো 2013 সালে তার জীবনের যে গল্প সেটাতে একটি বলিউড ফিল্ম তৈরি হয়েছিল যার নাম হচ্ছে ভাগ মিল্খা ভাগ, এবং সেটা ইংলিশে ট্রান্সলেট করলে হয় রান মিল্খা রান। সিংস ওয়াইফ নির্মল কৌর, এ ফর্মার ভলিবল ক্যাপ্টেন, অলসো ডাইড উইথ কোভিড আর্লিয়ার দিস উইক, এজড 85। তো সিংয়ের ওয়াইফ নির্মল কর, তিনি একজন প্রাক্তন ভলিবল প্লেয়ার ছিলেন এবং ভলিবলের যে টিম তার ক্যাপ্টেন ছিলেন। তিনিও কোভিডে মারা গিয়েছিলেন 25 বছর বয়সে এই সপ্তাহের প্রথমের দিকে। সিং হ্যাড কন্ট্রাক্টেড কোভিড-19 লাস্ট মান্থ। তো সিং কোভিড-19-এর সংস্পর্শে এসেছিলেন গত মাসে। অ্যান্ড ডায়েড অফ কমপ্লিকেশনস ফ্রম দি ডিজিজ, এই রোগের জটিলতার কারণে তিনি মারা যান ইন এ হসপিটাল, একটি হসপিটালে, ইন দি নর্দার্ন সিটি অফ চণ্ডীগড়, উত্তরের যে নগর চণ্ডীগড় সেখানে, লেট অন ফ্রাইডে, অর্থাৎ শুক্রবারের রাতের দিকে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লেড দি ট্রিবিউট, সম্মান জানিয়েছেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মান জানিয়েছেন টু দি অ্যাথলেট, এই ক্রীড়াবিদকে, হু হ্যাজ বিন ডেসক্রাইবড, যাকে বর্ণনা করা হয়েছে অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াজ ফার্স্ট স্পোর্টিং সুপারস্টার, যাকে বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম ক্রীড়া কিংবদন্তি। এরপরে রয়েছে Singh's exploits on the track and field are legendary in India. সিংয়ের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তার যে দাপিয়ে বেড়ানো সেটা হচ্ছে ভারতবর্ষে একটা লেজেন্ডারি ব্যাপার। হি ওন 5 গোল্ডস ইন ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক চ্যাম্পিয়ন্স। তো ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে তিনি হচ্ছে 5টা সোনা জিতেছিলেন। অ্যান্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড দি হেলমস ওয়ার্ল্ড ট্রফি ইন 1959 ফর উইনিং 77 অফ হিজ ইন্টারন্যাশনাল রেসেস, এবং তাকে অ্যাওয়ার্ড করা হয়েছিল হেলমস ওয়ার্ল্ড ট্রফিতে 1959 সালে তার ইন্টারন্যাশনাল রেসেস জয়ের জন্য। হি অলসো ওন ইন্ডিয়াজ ফার্স্ট কমনওয়েলথ গোল্ড ইন 1958। তিনি ভারতের হয়ে প্রথম কমনওয়েলথে গোল্ড জিতেছিলেন 1958 সালে। সিং গ্রিউ আপ ইন এ স্মল ভিলেজ হুইচ ডিউরিং হিজ চাইল্ডহুড ওয়াজ স্টিল ব্রিটিশ ইন্ডিয়া। তো বলছে সিং একটি ছোট্ট গ্রামে বড় হয়েছিলেন, তার ছোটবেলাতে যে গ্রামটি ব্রিটিশদের অধীনে ছিল। অ্যাজ এ ইয়ং বয়, একজন যুবক বা বাচ্চা ছেলে হিসেবে, হু লিভড ইন এ রিমোট ভিলেজ ইন মুলতান প্রভিন্স, যিনি বাস করতেন একটি দূরবর্তী গ্রামে, মুলতান প্রদেশে বাস করতেন। হি স, তিনি দেখেছিলেন, হিজ পেরেন্টস অ্যান্ড 7 সিবলিংস, তার বাবা মা এবং তার যে 7 ভাই বোন, এখানে একটা ওয়ার হওয়া উচিত ছিল, ওয়ার মার্ডার, তাদেরকে মার্ডার করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, খুন করা হয়েছিল ডিউরিং দি পার্টিশন অফ ইন্ডিয়া
ইন্ডিয়া বিভক্ত বা ভাগ করার সময়, অ্যান্ড দি ক্রিয়েশন অফ পাকিস্তান, এবং পাকিস্তান তৈরি করার সময় ইন 1947 সালে। অ্যাজ হিজ ফাদার ফেল, যখন তার বাবা পড়ে গিয়েছিলেন, হিজ লাস্ট ওয়ার্ডস ওয়ার ভাগ মিল্খা ভাগ, তার যে শেষ কথাটা ছিল সেটা হচ্ছে ভাগ মিল্খা ভাগ। এক্সহর্টিং হিজ সন টু রান ফর হিজ লাইফ, তার ছেলেকে পরামর্শ দিয়েছিলেন তার জীবন বাঁচানোর জন্য ছুটে পালিয়ে যেতে। এরপর রয়েছে দি বয় র্যান টু সেভ হিজ লাইফ অ্যান্ড দেন টু উইন মেডেলস। তো ছেলেটি ছুটে পালিয়ে গিয়েছিল তার জীবন বাঁচাতে, এবং তারপরে সে মেডেলের জন্য বা মেডেল জয়ের জন্য ছুটেছিল। অ্যারাইভিং ইন ইন্ডিয়া, ভারতবর্ষে এসে অ্যাজ অ্যান ওরফ্যান, একজন অনাথ হিসেবে ভারতে এসে 1947 সালে, হি টুক এ পিটি ক্রাইমস, কিছু ছোটোখাটো ক্রাইম অপরাধও করেছিল, অ্যান্ড অড জবস, এবং কিছু উদ্ভট কাজকর্মও করেছিল, ফর সার্ভাইভাল, বেঁচে থাকার জন্য, আনটিল হি ফাউন্ড এ প্লেস ইন দি আর্মি, যতক্ষণ না সে আর্মিতে যোগদান করেছিল। ইট ওয়াজ দেয়ার, এটা ছিল সেখানে, অর্থাৎ আর্মিতে যোগদান করার পরেই, দ্যাট হি ডিসকভার্ড হিজ অ্যাথলেটিক এবিলিটিস, যেখানে তিনি ডিসকভার করেছিলেন, খুঁজে পেয়েছিলেন বা দেখিয়েছিলেন তার যে এবিলিটি, অ্যাথলেটিক এবিলিটি, অর্থাৎ খেলাধুলার প্রতি তার যে সক্ষমতা সেটা। আউট অন এ ব্রোঞ্জ মেডেল, একটি ব্রোঞ্জ মেডেল জিতে বাই এ হুইস্কারের দ্বারা। In 1960, he was invited to take part in the 200-meter event at an international athletic competition in Lahore, Pakistan. 1960 সালে ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক কম্পিটিশনে 200 মিটার রেসের জন্য তাকে পাকিস্তানের লাহোরে আমন্ত্রণ জানানো হয়েছিল। He had not been back to Pakistan since fleeing in 1947. 1947 সালে পালিয়ে আসার পর থেকে তিনি আর পাকিস্তানে ফিরে যাননি। অ্যান্ড ইনিশিয়ালি রিফিউজ টু গো, এবং স্বভাবতই তিনি যাওয়ার জন্য প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। সিং ইভেনচুয়ালি ডিড গো টু পাকিস্তান, তো সিং পাকিস্তানে গিয়েছিলেন। ডিসপাইট দি হিউজ সাপোর্ট অফ হিজ মেন রাইভাল পাকিস্তানস আব্দুল খালিক ইন দি স্টেডিয়াম, সিং ওয়েন্ট আউট টু উইন দ্যাট রেস হোয়াইল খালিক টুক দি ব্রোঞ্জ মেডেল। বলছে তার প্রধান যে রাইভাল অর্থাৎ প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আব্দুল খালিক, তার বিশাল সাপোর্ট থাকা সত্ত্বেও ওই স্টেডিয়ামে সিং ওই রেসটা জিতেছিলেন এবং খালিক জিতেছিলেন ব্রোঞ্জ মেডেল, অর্থাৎ তিনি থার্ড হয়েছিলেন। As Jane Yaub Khan, Pakistan's second president, awarded the competitors their medals, Singh received the nickname that would stick with him for the rest of his life. যখন জেন ইয়াউব খান পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রপতি, যখন কম্পিটিটর্সদেরকে মেডেল দিচ্ছিলেন, প্রদান করছিলেন মেডেলগুলো, তখনই সিং একটা নিকনেম রিসিভ করেছিল, যেটা হচ্ছে তার সারা জীবন তার সঙ্গে রয়েছিল আর কি। জেন ইয়াউব সেড টু মি, জেন ইয়াউব আমাকে বলেছিল, মিলখা ইউ কেম টু পাকিস্তান, মিলখা তুমি পাকিস্তানে এসেছো, অ্যান্ড ডিড নট রান, তুমি ছোটনি, ইউ অ্যাকচুয়ালি ফ্লিউ ইন পাকিস্তান, তুমি পাকিস্তানে উড়ে বেরিয়েছো। পাকিস্তান বেস্টোজ আপন ইউ দ্য টাইটেল অব দি ফ্লাইং শিখ, তো পাকিস্তান তোমাকে এই ফ্লাইং শিখ নামটা তোমার উপর অর্পিত করে। ইফ মিলখা সিং ইজ নোন অ্যাজ দি ফ্লাইং শিখ ইন দি হোল ওয়ার্ল্ড টুডে, দি ক্রেডিট গোজ টু জেনারেল ইয়াউব অ্যান্ড টু পাকিস্তান, সিং টোল্ড দি বিবিসি লেটার। যদি মিলখা সিংকে আজ সারা পৃথিবী জুড়ে এই ফ্লাইং শিখ নামে জানা যায়, সেই ক্রেডিটটা হচ্ছে জেনারেল ইয়াউবের এবং পাকিস্তানের, সিং যেটা হচ্ছে বিবিসিকে পরে বলেছিলেন। ইভেন দো হি নেভার ওন এ অলিম্পিক মেডেল, যদিও তিনি কখনো অলিম্পিক মেডেল জেতেননি, হিজ অনলি উইশ ওয়াজ দ্যাট সাম ওয়ান এলস শুড উইন দ্যাট মেডেল ফর ইন্ডিয়া, কিন্তু তিনি আশা করেছিলেন যে কেউ একজন এই মেডেলটা ভারতের হয়ে জিতবে। তো মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে মিলখা সিং ডায়েড এজ অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ 91, 91 বছর বয়সে মারা গিয়েছিলেন। দি ফ্লাইং শিখ ফিনিশড ফোর্থ ইন দি 400 মিটার ফাইনাল অ্যাট ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি, রোম অলিম্পিক্স। নির্মল কৌর ওয়াজ ড্যাশ,
অ্যান্সারটা অপশন এ ফর্মার ভলিবল প্লেয়ার। মিলখা সিং ওয়াজ অ্যাডমিটেড ইন দি হসপিটাল ইন দি নর্দার্ন সিটি ইন ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ চণ্ডীগড়। মিলখা সিংস ওয়াইফ ডায়েড অ্যাট দি এজ অফ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 85। অ্যাজ এ ইয়ং বয় হি লিভড ইন এ রিমোট ভিলেজ ইন ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ মুলতান প্রভিয়েন্স। এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। ইন 1960 মিলখা সিং ওয়াজ ইনভাইটেড টু টেক পার্ট ইন দি 200 মিটার ইভেন্ট ইন লাহোর ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক কম্পিটিশন। এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই 1960 থেকে পুরো এই লাইনটা পাকিস্তান পর্যন্ত যা আছে লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপরে রয়েছে পাকিস্তান সেকেন্ড প্রেসিডেন্ট ওয়াজ আব্দুল খালিক। পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রপতি হচ্ছে আব্দুল খালিক। এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানে রয়েছে, দেখো এই যে অ্যাজ জেনারেল ইয়াউব খান পাকিস্তান সেকেন্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডেড দি কম্পিটিটর্স দেয়ার মেডেলস। তো এই লাইনটা যা আছে পুরো লিখে দিলে হয়ে যাবে, বা মেডেলস পর্যন্ত লিখে দিয়ে ডট ডট দিয়ে দিলেও হয়ে যাবে। এরপর রয়েছে মিলখা সিং ওয়াজ অ্যাওয়ার্ডেড দি হেলমস প্রাইজ ইন 1947। তো 1947 সালে তাকে হেলমস প্রাইজটা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে ফলস হবে। তো অ্যান্সারটা এখানে রয়েছে দি হেলমস ওয়ার্ল্ড ট্রফি ইন 1959 ফর উইনিং 77 অফ হিস ইন্টারন্যাশনাল রেসেস। তো অ্যান্ডের পর থেকে লিখে দিলে হয়ে যাবে রেসেস পর্যন্ত, তার আগে ডট ডট দিয়ে দিলে হয়ে যাবে, বা পুরো লাইনটা লিখলে হি থেকে লিখতে হবে। এরপরে সিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোইং কোশ্চেন্স রয়েছে। হোয়াই ডিড দি প্রাইম মিনিস্টার পে হোমেজ টু মিলখা। মিলখাকে কেন তিনি সম্মান জানিয়েছিলেন? অ্যান্সারটা এই লাইনটা লিখে দিলে হয়ে যাবে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লেড দি ট্রিবিউটস টু দি অ্যাথলেট হু হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াজ ফার্স্ট স্পোর্টিং সুপারস্টার। তো এই ইন্ডিয়ার প্রথম স্পোর্টিং সুপারস্টার হওয়ার জন্য তাকে হচ্ছে ট্রিবিউটটা জানিয়েছিলেন আর কি। এখানে যদিও ডেসক্রাইবড কথাটা লেখা রয়েছে, তো হুয়ের পরে এই ডেসক্রাইবড পর্যন্ত না লিখে এখানে ওয়াজ লিখে দিলে ভালো হয়। হু ওয়াজ, এরপরে অ্যাজটাও লেখার দরকার নেই, তাহলে হু ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াজ ফার্স্ট স্পোর্টিং সুপারস্টার। এরপর রয়েছে রাইট সাম ওয়ার্ডস অ্যাবাউট মিলখাস চাইল্ডহুড। মিলখার ছোটবেলা সম্পর্কে কিছু শব্দ লিখতে বলা হচ্ছে। তো এখানে এই সেন্টেন্সটা থেকে শুরু হবে। সিং গ্রিউ আপ ইন এ স্মল ভিলেজ হুইচ ডিউরিং হিজ চাইল্ডহুড ওয়াজ স্টিল ব্রিটিশ ইন্ডিয়া। অ্যাজ এ ইয়ং বয় হু লিভড ইন এ রিমোট ভিলেজ ইন মুলতান প্রভিন্স হি স হিজ পেরেন্টস and 7 siblings were murdered during the partition of India and the creation of Pakistan in 1947. এবং এর পরের লাইনটা লিখলেও ভালো হয়। As his father fell, his last words were ভাগ মিলখা ভাগ, exhorting his son to run for his life. এই অংশটা লিখে দিতে হবে, তার ছোটবেলা সম্পর্কে এইখানটাতে দেয়া রয়েছে। এরপর রয়েছে হোয়াই ডিড মিলখা সিং ডাই। মিলখা সিং মারা গিয়েছিলেন কেন? অ্যান্সারটাতে এই প্রথম লাইনটা লিখে দিলে হয়ে যাবে। ওয়ান অফ ইন্ডিয়াজ গ্রেটেস্ট অ্যাথলেটিস মিলখা সিং হ্যাজ ডায়েড ফর কোভিড রিলেটেড কমপ্লিকেশনস এজড 91। এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এরপর রয়েছে হোয়েন ডিড মিলখা ডিসকভার হিজ অ্যাথলেটিক এবিলিটিস। কখন মিলখা তার যে ক্রীড়ার প্রতি তার যে সক্ষমতাটা সেটা হচ্ছে খুঁজে পেয়েছিলেন বা বুঝতে পেরেছিলেন। তো দেখো এখানে অ্যান্সারটা এই জায়গাটাতে রয়েছে, এই যে আনটিল হি ফাউন্ড এ প্লেস ইন দি আর্মি ইট ওয়াজ দেয়ার দ্যাট হি ডিসকভার্ড হিজ অ্যাথলেটিক এবিলিটিস আউট অন এ ব্রোঞ্জ মেডেল বাই এ হুইস্কার। তো এই যে ইট ওয়াজ দেয়ার এইটুকুর জায়গায় লিখে দিতে হবে আফটার AFTER আফটার জয়েনিং ইন দি আর্মি। এই অংশটুকু লিখতে হবে আফটার জয়েনিং ইন দি আর্মি, এরপরে কমা দিয়ে এই হি থেকে লিখে দিতে হবে হি ডিসকভার্ড হিজ অ্যাথলেটিক এবিলিটিস আউট অন এ ব্রোঞ্জ মেডেল বাই এ হুইস্কার। এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে লুকিং পেল অ্যান্ড থিন উইথ এ বুসি হাফ গ্রোন বিয়ার্ড সুভাষ ওয়াজ ড্যাশ। এখানে হবে রিক্লেনিং
অন হিজ পিলো। হোয়েন শিশির হিজ নেফিউ, এরপরে ড্যাশ রয়েছে হবে এন্টার্ড ইন্টু সুভাষেস বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। সুভাষ মেড হিম ড্যাশ, এখানে হবে সিট টু হিজ রাইট অন দি বেড। বলছে লুকিং পেল, অর্থাৎ তাকে ফ্যাকাসে লাগছিল, অ্যান্ড থিন এবং রোগা লাগছিল, উইথ এ বুসি হাফ গ্রোন বিয়ার্ড, দাড়িগুলো সমেত। সুভাষ ওয়াজ ড্যাশ রিক্লিনিং, এখানে হচ্ছে রিক্লিনিং মানে হচ্ছে হেলান দিয়ে শুয়ে থাকা আর কি। তো রিক্লিনিং হেলান দিয়ে শুয়েছিল, অন হিজ পিলো, তার বালিশে। হোয়েন শিশির, যখন শিশির হিজ নেফিউ, তার ভাইপো, অর্থাৎ সুভাষের ভাইপো হচ্ছে শিশির, সে প্রবেশ করেছিল সুভাষের বেডরুমে দ্যাট ডিসেম্বর আফটারনুন, ওই ডিসেম্বরের বিকেলে। সুভাষ মেড হিম সিট, সুভাষ তাকে বসালো, টু হিজ রাইট অন দি বেড, বিছানার ডান দিকটাতে। এটা হচ্ছে ক্লাস 8-এর দি গ্রেট এসকেপ থেকে নেওয়া হয়েছে, আশা করি তোমরা পড়ে নিয়েছো এবং মনেও রয়েছে। এরপরে রয়েছে 5-এর দাগের এতে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে বাবর হু ওয়াজ ড্যাশ গ্রেট মুঘল এম্পিরর, এখানে হবে হু ওয়াজ এ গ্রেট মুঘল এম্পিরর, বিল্ট ড্যাশ মুঘল ডেস্টিনি, বিল্ট দি মুঘল ডেস্টিনি ড্যাশ, এখানে হবে ইন দি 15th century। তো বলছে বাবর যে মহান মুঘল সম্রাট, তিনি তৈরি করেছিলেন মুঘল ডেস্টিনি অর্থাৎ মুঘল সাম্রাজ্যটা 1500 শতাব্দীতে। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, রয়েছে কিপ দি বল রোলিং, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। এবং দেখো তাহলে এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, তাহলে আমরা লেট দিয়ে করব। লেট প্রথমে লিখলাম, এরপরে অবজেক্ট হচ্ছে দি বল, তাহলে লেটের পরে লিখব দি বল, এরপরে বি বসবে এবং ভার্বের থার্ড ফর্ম কেপ্ট, এরপরে যেটা এক্সট্রা অংশ রোলিংটা রয়েছে সেটা বসিয়ে দেব। তাহলে অ্যান্সারটা হলো লেট দি বল বি কেপ্ট রোলিং। এরপর রয়েছে হি সেড টু মি হোয়ার ডিড ইউ গেট ইট, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। তাহলে এই যে হোয়ার ডিড ইউ গেট ইট, এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং রয়েছে WH ওয়ার্ড দিয়ে, এবং এই যে সেড টু রয়েছে এটা হচ্ছে আক্সড হয়ে যাবে, তাহলে হি আক্সড, এরপরে মি, এরপরে WH ওয়ার্ডটাই হচ্ছে বসে যাবে লিঙ্কার হিসেবে হোয়ার। এরপরে এই যে ইউটা হচ্ছে আমাকে বোঝানো হচ্ছে, তাহলে হোয়ার আই, এবং দেখো এখানে রয়েছে ডিড দিয়ে, তার মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্টে চেঞ্জ হবে, তাহলে হবে হ্যাড, এরপরে গটন GOTTEN, এরপরে ইট। তাহলে অ্যান্সারটা হলো হি আস্কড মি হোয়ার আই হ্যাড গটন ইট। এরপরে সিয়ের দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে, প্রথমে রয়েছে দি স্ট্রাইক ওয়াজ উইথড্রন, উইথড্রনের জন্য যেটা হয় সেটা হচ্ছে কল অফ হয়, তো এখানে থার্ড ফর্ম রয়েছে হবে কল্ড অফ। এরপর রয়েছে দি ম্যান অ্যাবান্ডান্ট ইভিল কোম্পানি, অ্যাবান্ডান্ট ত্যাগ করা, এখানে হচ্ছে গিভ আপ হবে, তো এখানে অ্যাবান্ডান্ট সেকেন্ড ফর্মে রয়েছে হবে গেভ আপ। এরপর রয়েছে আই কনসিডার হিম অ্যাজ এ গ্রেট লিডার, তো কনসিডার করা তার জন্য হচ্ছে লুক আপন হয়, তো এখানে লুক আপন অ্যান্সার হবে। এরপরে 6-এর দাগে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে প্রিভিয়াস, প্রিভিয়াসের জন্য রয়েছে আর্লিয়ার, EARLIER, আর্লিয়ার রয়েছে। এরপর রয়েছে ডিস্টেন্ট, ডিস্টেন্টের জন্য রয়েছে রিমোট, REMOT। এরপর রয়েছে স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জের জন্য রয়েছে অড। এরপরে সারনেম, এর জন্য হচ্ছে টাইটেল, TITLE, বা এটার জন্য আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে নিকনেমও করা যেতে পারে, NICKNAME, এটাও কিন্তু করা যেতে পারে। তাহলে এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।